যেটা করব সেটা হচ্ছে, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আজকের ঘটনা শুরু করতে চাই, এবং সেই ঘটনাটিও আমাদের একটি ইমেল দিয়ে, প্রতিদিনের মতো আজকেও একটা ইমেল দিয়েই শুরু করতে চাই। জানি না কেমন লাগবে, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পড়ছি ঘটনাটি। আমার ঘটনাটি পড়ে শোনাবেন, এটা লিখেই তিনি শুরু করেছেন তার ইমেল। তারপর লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এটাই বিশ্বাস করি। আমি নীরব আহমেদ, গ্রাম ভরতপুর, থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সত্য একটি ঘটনা। ঘটনাটি ছিল 2010 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়ন্ত বিকেলে খেলার মাঠে একা একাই বসে আছি। নীরব নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে ওঠে। দেখলাম পাশে রাস্তা দিয়ে একটি ভ্যান গাড়ি দিয়ে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতূহল বশত আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিয়ে হাসপাতালের গেটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই 15-16 বছরের একটি মেয়ে বিষ পান করেছে। আমার পাশেই তার মা কান্নাকাটি করছে। মেয়েটি বাঁচার জন্য আকাশের পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আমি মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত ইমার্জেন্সির কেবিনের দিকে চলে যাই আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকি। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল। আমার নীলাভ চোখের সামনে মেয়েটির জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে দেখলাম। ইতোমধ্যে কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করলেন। আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারলাম না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার মেয়েটির কথা মনে পড়ছিল, আর কেন জানি মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি। মনের গভীর ভালোবাসা থেকে মেয়েটির সেই নীলাভ চোখের চাহনি যেন আমাকে কিছু বলতে চাইছিল। মাসখানেক পর থেকে শুরু হলো আমার জীবনের অদ্ভুত পদচারণা। সেদিন রাতে সেলফ স্টাডি শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার চোখে কেউ একজন ঘুম নিয়ে এসেছে। ঘুমের মধ্যে দেখছিলাম আমার বিয়ে হচ্ছে অচেনা অজানা কোনো এক স্থানে, যেখানে চারিদিকে ফুলে ফুলে ভরা। সেখানে অনেক কিছু, অনেক নতুন নতুন মানুষ। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে তাদের কাউকে আমি চিনি না। আমি অবাক হলাম। এরপর দেখলাম পালকি করে একজন মেয়েকে আমার সাথে এনে বসানো হলো। মেয়েটির ঘুমটা সরিয়ে বলে উঠল, কে? আমাকে চিনতে পেরেছ? আমি দেখলাম এটি আর কেউ নয়, সেই মেয়েটি যে গত রাতে, গত 1 মাস আগে আমার কোলে মাথা রেখে মারা গিয়েছিল। আমার ঘুম ভেঙে যায়। নেহায়েত একটি স্বপ্ন ভেবে আমি উড়িয়ে দেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে আমার ঘরের কোনো এক অদ্ভুত ফুলের গন্ধে ভরে গিয়েছিল। আমি যেন আর কিছু ভাবতে পারছিলাম না। এর মধ্যে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চাল চলনে পরিবর্তন আসলো। পরিবারের সবাই আমাকে বলল, তুমি রাতে কার সাথে একা কথা বলো? আমি নাকি কারোর সাথে কথা বলি। এটাই ছিল তাদের প্রশ্ন, আমি কার সাথে কথা বলি। এভাবে প্রত্যেকটি দিন আমি তাকে স্বপ্নে দেখি যে সে আমার পাশে বসে আছে। প্রতিদিন ঘুমোতে যাবার আগে ভাবতাম, আজও কি সে আমার কাছে আসবে? এমনি কোনো একদিন সে আমাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়, যার স্বাদ গন্ধ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। সকালবেলা আমার মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই গত রাতের সেই পোলাওয়ের গন্ধ আমার নাকে তীব্রভাবে লাগতে থাকে। আমি অবাক হয়ে যাই, কিন্তু এখনো স্বপ্নের ঘোর কাটেনি মনে করে
উড়িয়ে দেই। মা আমার ঘর গোছাতে আসেন। এরপর মা আমাকে জিজ্ঞেস করেন আমি কাল রাতে কোথা থেকে পোলাও খেয়েছি। আমার কাপড় থেকেও নাকি পোলাওয়ের গন্ধ বের হচ্ছে। কি আশ্চর্য! তাহলে কি আজ অবধি যা হয়েছে তা সত্য? ঘটনা প্রবাহ আর আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। সহসাই আমার মা বাবার কাছে সবকিছু খুলে বলি। তারা আমার সকল কথা শুনে অবাক হন এবং দ্রুত আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে দেখে বলেন, তোমার উপর একটি পরী আছর করেছে, কিন্তু তোমাকে সে এত সহজে ছাড়বে না। এরপর তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক ও পানি পড়া দেন, সাথে একটি তাবিজও দেন। তাবিজ যেন কোনোভাবেই না হারায় সে ব্যাপারে তিনি বিশেষভাবে তাগিদ দেন। এরপর থেকে আমি আর তাকে স্বপ্নে দেখি না। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে কেটে গেল 2টি বছর। এরই মধ্যে রিমি নামের একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়। গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তাকে বিয়ে করব বলেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম। কোনো একদিন আমি মাঠে ফুটবল খেলার সময় তাবিজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেটা পাইনি। এরপর শুরু হলো আমার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রতিদিনের মতোই আমি ওই দিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর কিছু নয়, স্বপ্নে পুরনো সেই স্মৃতি আমার নিদ্রা জগতে। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরে সেই মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অদ্ভুত মায়ার ছাপ। চোখের কোণে জমে আছে শত বছরের অভিমান। মনে হচ্ছে সে আমার উপর অনেক অভিমান নিয়ে বসে আছে। সহসা তার গাল বেয়ে অশ্রু ঝরছে। এরপর বেদনাময়ী কণ্ঠে কিছু লোমহর্ষক কথা সে আমাকে বলল, কেন এমন করলে? কেন মুছে গেল তার স্বপ্ন? সে আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল এবং সে অন্য কারোর সাথে আমার সম্পর্ক হতে দেবে না। মেয়েটি এই কথাগুলো বলতে বলতে ছোট্ট ছেলেটির মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আর আমি শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সহসা একটা মৃদু মলয়ের ঝাপটার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা বাজে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছিল। এমনি সময় আমি দেখতে পেলাম আমার ঘরে 3-4টি আলো আড়াআড়ি ভাবে দৌড়াদৌড়ি করছে। আমি খুব ভয় পেলাম, আর সাথে বাড়ির আশপাশ থেকে অনেকগুলো শেয়াল কুকুরের কান্নার আর্তনাদ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে চিবিয়ে খাচ্ছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকালবেলায় আবারও হুজুরের কাছে যাব বলে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোনে কল আসলো। রিমি নামের সেই মেয়েটি নাকি গত রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হুজুরের কাছে গিয়ে পুনরায় সব ঘটনা খুলে বললাম। তিনি আমাকে আবারও একটি তাবিজ দেন, যা আজও আমাকে বহন করে বেড়াতে হচ্ছে। যুগের দাবিতে কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু আজও আমার হৃদয়ে দাগ কেটে আছে সেই তিক্ত ঘটনাগুলো, যার ব্যাখ্যা আমি আজও মেলাতে পারিনি। আজও রাত হলে মনের মাঝে হু হু করে কেঁদে ওঠে, আর অদ্ভুত সব কর্মধারা মনে করিয়ে দেয় কি দোষ করেছিল বিষপান করা সেই মেয়েটি, আর কেনই বা সে বিষপান করেছিল? কেনই বা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমির জীবন চলে গেল? কোনো কিছুই যেন মেলাতে পারি না আমি। তবুও মনে হয় নিহত আত্মা আজও জেগে আছে আমার জন্য। হয়তো সে
অনেক অনেক অভিমান নিয়ে বসে আছে আমার চিরচেনা সেই খাটের পাশে, হয়তো ভালোবাসা পাওয়ার জন্য। আমার কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু অদৃষ্টের এই নির্মম পরিহাসে আসতে পারে না আমার কাছে। হঠাৎ করে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, মনে হয় মেয়েটি আমার কাছেই দাঁড়িয়ে আছে। আমি যেন এখনো তার কান্নার আর্তনাদ আর তার সেই সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার হারিয়ে যাওয়া রিমি আর সেই মেয়েটিকে ক্ষমা করে দেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ধ্রুব সত্য ঘটনা। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘটনাটি ঠিকমতো গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি পড়ে শোনানো হলে দয়া করে আমাকে জানাবেন। নীরব আহমেদ, ভরতপুর, বড়াই গ্রাম, নাটোর। তো এই ছিল ঘটনা, এবং ঘটনাটি আমি পড়ে শোনালাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে এতটুকু হলেও আনন্দ দিতে পেরেছে। এবং যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমরা নিজেদের সার্থক মনে করব। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরো একবার জানিয়ে দেবো আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is bhotfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে আমরা চলে যাব। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি। তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি। তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা। যারা পেটের তাগিদে মৌসুমী কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটি গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই, আখের মৌসুমে আখ কাটা এবং মারাই করার কাজের জন্যই তারা এসেছিল। জি। রাসেল ভাই, ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না রাসেল ভাই। তো মাগুরা থেকে আসার পর নৌকা পথে আসার পর রাসেল ভাই যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হয়, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন আসলে যে আপনার ওই ঘাটে নামে তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি রাসেল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়িগুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। তো নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নাই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না গৃহস্থ বাড়িতে, তো আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাবো। তারপর সকালে নাস্তা নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি। তো রাসেল ভাই তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3টা 3:30টার মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়। মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে রাসেল ভাই, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল,
তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থ বাড়িতে আর কি আপনার ওই রাতের বেলায় মানে দেখা যাচ্ছে আর কি উঠানোর মধ্যে আপনার ইয়ে জ্বলতেছে আসলে হারিকেন যেটাকে বলে আর কি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায়। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু ওই বাড়ির মালিককে যদি পাই তাহলে একটু রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম। সেটা আমরা কাছাকাছি চলে আসতে আর বেশিক্ষণ লাগবে না। তারপরে আমরা সকালবেলা ফজরের আজানের পরে গৃহস্থর দিকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা ছিল সে অনুযায়ী তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠোনে ঢোকার মাত্রই, গেট দিয়ে ঢোকার মাত্রই যেটা দেখে রাসেল ভাই যে একজন বয়স্ক লোক, অ্যারাউন্ড 70 ঊর্ধ্ব একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি, আপনার হয়তো আপনি জেনে থাকবেন। তো ওই হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে, সে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে হুক্কা খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে ওই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, তোমরা ওই বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে যেতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবে, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধো, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ে সবাই। তো রাসেল ভাই তো হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপরে যে সত্যি তার স্ত্রী কাছাকাছি ছিল, তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করেছে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের আটজনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, ধরনের বিরাট আয়োজন এক কথায় রাসেল ভাই, সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাকও হয়, আবার মানে তাদের তো আসলে গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের পাওয়া মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়েতে পেট ভরে খায় আর কি যতক্ষণ মন চায় আর কি খাবার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য, এখানে একটা ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে, এটা চিন্তার মতো না আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘরে নিয়ে যাওয়া হয়, তাদের দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয়, ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জা করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয়, তারা ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে আর কি। যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে ওই শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা চোখ দুটো আকাশের দিকে ছিল, সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়, তারা ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল জি। তো সে এটাতে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয়ে যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোন ঘরের মধ্যে নেই রাসেল ভাই, তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে অনেক খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ, যেটার নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে, এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা যে বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে, খুবই গোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটাই করে রাসেল ভাই উঠায়, তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি করে নিল, কিছু নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নিই, তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে বাজারে গিয়ে বা আশপাশের লোকজন থেকে, তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপরে এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন, যিনি ওদেরকে ওই পাশের যে মসজিদ ছিলেন সেখানে হুজুরের কাছে নিয়ে যায়, তো আপনারা মনে হয় ভয় পাইছেন, তো হুজুরের কাছে নিয়ে একটু, তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে, শুনতে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে বলতে সবাই তার বলছিল, একজন বলছিল, তার মধ্যে একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই, তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো সে নর্মালি বলে যে ঠিক আছে তোমরা বলো, আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদের যে ওয়াশরুম রাসেল সেখানে যায়, যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই, সে বাথরুমে যে আসলে মানে পায়খানা যায় যেটা বের হওয়ার কথা রাসেল, সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে সে মাটি বের হচ্ছে তার পেট থেকে আর কি রাসেল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন ডিটেলস বলতাম, হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল, সেটা আসলে মাটিই ছিল, যেখানে তোমার বাথরুমের সাথে মাটি বের হচ্ছে।
আর তোমাদের এত খাবার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাতের বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজন একজন করে বের হবা তখন সে একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক। যে জিনটা ছিল আর কি আসল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে ইয়ে করে। আর যেটা হয় রাসেল ভাই, তো ওরা এটা ইয়ে করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওইখানকার ভাবে প্রবাদ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, এটা নাম হলো মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়। মক্কেল বলতে আমরা জানি বোকা ইয়ে করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা। তো এটা আসলে প্রচলিত ওইদিকে, আপনি হয়তো খোঁজ দিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট 12:27 AM আর আমাদের সাথে আছেন আমাদের অতিথিরা। আর ইউ আর লিসনিং টু রেডিও ফুড রেড এফএম। আমি রাস্তেল আছি, সাথে চলছে ভূত এফএম। আর সেই সাথে আমাদের নতুন একজন অতিথি আমাদের সাথে এসে হাজির হয়েছেন। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শাহিন বাসার, আমি জি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি। অনেক দূর থেকে এসেছেন, সেজন্য প্রথমেই আপনাকে অনেক 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 ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকে অনেক বেশি জি, ধন্যবাদ। চলেন আমরা ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই। রাসেল ভাই, যে ঘটনাটা সেটা মূলত আমার সাথেই ঘটছে। হুম। সেটা 2018 সাল, মানে গত বছর আর কি। তো আমি মেইনলি হচ্ছে আপনার বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে আর কি ক্লাস নেই। হুম। তো দেখা যাচ্ছে এই ক্লাসগুলো আমি হচ্ছে শুক্র শনিবার গুলাতে আর কি নেই। অন্য দিন তো আমার ক্লাস থাকে, এই জন্য হচ্ছে নিতে পারি না, শুক্র শনিবার ক্লাস নেই। তো এই 2 দিন ক্লাস নেই বলে হচ্ছে আমার উপর মানে অনেকটা প্রেশার থাকতো ওই টাইমটাতে আর কি। তো একদিন হচ্ছে ক্লাস নিয়ে ফিরতে ঢাকাতে প্রচুর জ্যাম থাকাতে হচ্ছে আমার প্রায় 10:30-11টার মতো বেজে যায়। তো সেই টাইমটাতে হচ্ছে আপনার কিছুটা মানে এরকম একটা অবস্থা, জাস্ট শীতও না, আবার মানে শীত আছে বাট ওই লেভেলের শীত না, আর কুয়াশা যে অনেক বেশি এরকম না আর কি। তো আমি ক্যাম্পাসে যখন আর কি ঢুকি, আমাদের জাহাঙ্গীরনগরে অনেক বেশি শীত, আপনি যদি যেয়ে থাকেন অবশ্য জানেন যে। তো আমি হচ্ছে যখন ক্যাম্পাসে ঢুকি, তো ওই টাইমটাতে আসলে ক্যাম্পাস বলা যায় যে এক প্রকার ফাঁকাই আর কি, কারণ মানে অনেক শীত থাকাতে 10টা-11টার দিকে এর ভিতরে হচ্ছে স্টুডেন্টরা ম্যাক্সিমাম হলের ভিতরেই থেকে যায় আর কি, বের কম হয়। তো আমি যখন হাঁটতেছিলাম ক্যাম্পাসের ভিতরে ঢুকে, তো মানুষ না দেখে আমি হচ্ছে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আর কি হাঁটতেছিলাম। তো আমি একটু জায়গাটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি জাহাঙ্গীরনগর যেয়ে থাকেন রাসেল ভাই, সেটা হচ্ছে আপনার শহীদ মিনার যেটা আছে, শহীদ মিনারের সামনে অনেক বড়, প্রায় 5-7 কিলোমিটারের একটা বড় রাস্তা আছে আর কি। তো ওর পাশে হচ্ছে কেমিস্ট্রি এবং পদার্থ বিজ্ঞান বিল্ডিং আর কি আছে। পাশে হচ্ছে মানে ওইটার পাশে আপনার বঙ্গবন্ধু হলের দিকে যাওয়ার একটা রাস্তা আছে, ওই জায়গাটা হচ্ছে 3 রাস্তার একটা। তো 2000 খুব সম্ভবত 2012 সালে, যেহেতু অনেক সিনিয়র আমার, আমি এক্সাক্ট বলতে পারবো না, বাট খুব সম্ভবত 2012 সালে আমাদের ক্যাম্পাসে হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের জুবাইর ভাই নামে একটা ভাই আছে, ওনাকে হচ্ছে সামহাও মানে কিছু পার্সন আর কি হত্যা করে, হত্যাটা খুব নির্মম ভাবে করে আর কি। এটা ক্যাম্পাসে যখন আমি যখন আসছি, তখন হচ্ছে মানে হলের ফার্স্ট ইয়ারে থাকতে আর কি ঘটনাটা শুনছিলাম। তো যে জায়গাটাতে আর কি হত্যা করে, আমি যতটুকু জানি, ওই জায়গাটাতে হচ্ছে জুবাইর ভাইয়ের একটা সারণী মতো করা হয়েছে। তো ওইখানে হচ্ছে একটা দেওয়ালে হচ্ছে আপনার জুবাইর ভাইয়ের ছবি এঁকে হচ্ছে দেওয়ালটার নাম দেওয়া হয়েছে যে জুবাইর সারণী। তো ওইটা হচ্ছে 3 রাস্তার মোড়। তো আমি যখন রাসেল ভাই মানে শহীদ মিনার ক্রস করে যখন ওই মোড়টাতে যাব, তো গান শুনতেছে, আমি আমার মতো মানে ওইভাবে কোনো খেয়াল ছিল না, মানে আমি আমার মতো যাচ্ছি খুবই নর্মাল ভাবে। তো হঠাৎ করে আমার চোখটা জুবাইর ভাইয়ের চোখের উপর পড়ে, মানে জুবাইর ভাইয়ের যে ছবি অঙ্কন করা মানে ওই চোখের উপরে যায় পড়ে। তো যখনই পড়ে তখনই আমার মনে করেন যে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে মাথার ভিতরে কাজ করে যে হচ্ছে জুবাইর ভাইকে তো অনেক নির্মম ভাবে হত্যা করা হয় এবং জুবাইর ভাই তো বেঁচে নাই। তো আমি মানে ওইটা যখনই মনে পড়ে তখনই আমি মানে শরীরের ভিতরে একটা মানে কি বলবো যে একটা ভীত আর কি অনুভব করি। তো অনুভব করার পরে আমি সামনের দিকে আগাবো, আমার মনে হচ্ছে কি যে আশপাশ যদি কোনো একজন পার্সন থাকতো বা কোনো ছাত্রছাত্রী থাকতো, তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো, মানে আমি যেতে আমার জন্য কমফোর্ট ফিল হতো। আর জুবাইর সারণী থেকে যে সিএসি আমাদের যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর ভিতরে জাস্ট হচ্ছে একটু মনে করেন যে আপনার ঘিঞ্জি টাইপ বলতে আপনার অন্ধকার মতো জায়গা। তো ওই জায়গাটা পাস করতে আমার খুবই মানে আর কি ভয় লাগতেছিল ওই টাইমটাতে আর কি। তো যখন ভয় লাগতেছে আমি তখন হচ্ছে এদিক সেদিক তাকাচ্ছি। তো আমি যেটা দেখলাম, ডান সাইডে তাকায় দেখি পুরা রাস্তা জুড়ে হচ্ছে কোনো পার্সন নাই, এবং সামনের দিকে তাকাচ্ছি তাও কোনো পার্সন নাই, আমার হলের দিকে তাকাই সেদিকেও কোনো পার্সন নাই।
তো আমার খুবই ভয় লাগতেছিল ওই টাইমটাতে যে আসলে সামনে একটা অন্ধকার জায়গা পাস করতে হবে, পাশে জুবাইর ভাই চোখের দিকে আমার চোখ পড়ে গেছে, তো ভয় লাগতেছিল। তো আমি ওখানে দাঁড়ায় আছি, জাস্ট ওয়েট করতেছি যে সামন যদি আসে দেন আমি তার সাথে যাব। তো এমন অবস্থায় হচ্ছে মানে সত্যি কথা বলতে বিশ্বাস করেন রাসেল ভাই যে একটা বিকট একটা কর্কশ একটা আওয়াজ শুনি আমি। তো কর্কশ আওয়াজটা শোনার পরে মানে আমার পিছনে একদম আমার পিছনে আমি কর্কশ আওয়াজটা শুনি। শোনার পরে হচ্ছে আমি পিছনের দিকে যখন তাকাই আমি যেটা দেখছি রাসেল ভাই মানে নর্মালি আমাদের যে কুরবানির টাইমে যে গরুগুলা কুরবানি দেওয়া হয় অনেক স্বাস্থ্য থাকে, মানে অনেক বড় সড়ো আর কি গরু, তো ওই টাইপের একটা কুকুর, আপনার পুরা কালো একটা কুকুর একদম খুব আমার পিছনে আর কি ছিল, মানে একদম আমার পিছনে ওইরকম একটা আমি কুকুর দেখলাম, অনেক বড় একটা কুকুর, যেটাকে আমি নর্মাল কুকুর বললে আর কি আসলে ভুল হবে। নর্মাল কুকুর থেকে অনেক বড় একটা কুকুর আমি দেখলাম, এবং আমি মানে তাকাতেই তার মানে কুকুরটার চোখের দিকে আমার চোখ পড়ে গেল আর কি। কুকুরটার চোখগুলাও মনে করেন যে আপনার খুব বিধ্বস্ত ভাবে আর কি কালো ছিল। তো আমি তখন পুরা হিমশীত হয়ে গেছে, একদম পুরা হিমশীত, যে আমি ওইখান থেকে যে এক স্টেপ সামনে আগাবো এরকম মানে শক্তি আমি পাচ্ছিলাম না। তো জুবাইর ভাই আমি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে আমি কোরআনের হাফেজ, আমি হচ্ছে যে মুখ ফুটায় কোরআন তেলাওয়াত করব এমনটাও হচ্ছে মনে করেন যে আমার শক্তি পাচ্ছিলাম না আমি ওই টাইমটাতে। এবং আমি ওই কুকুরটা থেকে যে আমি মানে সামনের দিকে মানে মুখটা ফিরাই নিব এমনটাও আমি পাইতেছিলাম একটা অবস্থা। তো আমি ভিতরে আয়াতুল কুরসি পড়া শুরু করে হচ্ছে আমি মুখটা ঘুরাই নিয়ে আমি আমার হলের দিকে তাকাই আছি, আমি ওইখান থেকে যে স্টেপ নিব এমন সাহসটাও আমি পাচ্ছিলাম না। তো মানে প্রায় 10-15 সেকেন্ড পরে আমার হল থেকে, মানে আমার হলটা একদম সোজা, আমার হল থেকে আমি এক ভাইকে হচ্ছে আপনার সাইকেল করে আর কি বের হতে দেখছি। আর যখনই আমি ভাইকে দেখছি তখনই আমার ভিতরে আমার একটু সাহস পেলাম, পেয়ে হচ্ছে আমি মনে করেন একটা দৌড় দিয়ে আমি হচ্ছে ভাই আমার মানে সোজা আসতেছিল, ভাইকে যে আর কি জড়ায় ধরছি। তো ধরার পরে ভাই সাইকেলে একবার পড়ে যাওয়ার মতো অবস্থা। ভাই হচ্ছে আমার 1 বছরের সিনিয়র ছিল, আলামিন ভাই, জাহাঙ্গীরনগরের ভুটানিতে পড়ে। তো ভাইকে যখন আমি জড়ায় ধরছি তখন হচ্ছে আপনার ভাই বলছে আরে শাহিন কিসে মানে বলো আমাকে কিসে। তো আমি ভাইকে খুব মানে ভীতভাবে আর কি বললাম যে ভাই আমি আসলে জুবাইর সামনের এখানে অনেক বড় ধরনের একটা বাজে একটা কুকুর দেখছি, যেটাকে আমি আসলে কুকুর বলে মানতে পারতেছি না, এবং যেটার অনেক ভীত মানে অনেক ভয়ঙ্কর ছিল আর কি, পুরাটাই কালো এবং অনেক বড়। তো ভাই বলতেছে কি যে তোমার হয়তো হ্যালুমিনেশন বা ইটিএফ সামথিং কাজ করতেছে, চলো তোমাকে বিষয়টা ক্লিয়ার করি, চলো ওই জায়গাটাতে দেখে আসি আসলে কোনো কুকুর বা ইটিএফ এর কিছু আছে কিনা। তো রাসেল ভাই আমরা জাস্ট মনে করেন যে ভাই আমাকে সাথে করেই নিয়ে গেল, মনে করেন 5 মিনিটের ব্যবধান, ভাই যে দেখতেছিল যে আসলে আদৌ কোনো কুকুর ছিল কিনা বা ইটিএফ সামথিং। তো আমরা হেঁটে যখন রাসেল ভাই আপনার জুবাইর সামনে ওই জায়গাটাতে আবার যখন গেলাম, যে আমরা এদিক সেদিক তাকাচ্ছি দেখি কোনো কুকুর নাই, মানে ভাইও দেখতেছে না আমিও দেখতেছি না। তো আমরা মানে শহীদ মিনারের দিকে হাঁটার চেষ্টা করতেছি, তখনও রাসেল ভাই মনে করেন যে পুরা ক্যাম্পাস শীতের দিন মনে করেন যে নিস্তব্ধ একটা ক্যাম্পাস আর কি। তো আমরা দুইজন যখন আলামিন ভাই আর আমি যখন হাঁটতেছি এমন সময় বিশ্বাস করেন রাসেল ভাই আমার সামনে দিয়ে ঠিক ওই যে বড় টাইপের আর কি মানে পুরা আর কি গরুর মতো যে কুকুরটা আমি দেখলাম ওই কুকুরটা আমার সামনে দিয়ে এগিয়ে ছুটে গেল এবং খুব দ্রুত মানে বেগে ছুটে গেল আর কি রাসেল ভাই। তো আমি তখনই মনে করেন এক প্রকার চিৎকার দিয়ে বাইরে বললাম যে ভাই আপনি দেখছেন কি এই যে মাত্র আর কি কুকুরটা গেল। তো ভাই বলতেছে কই না, তো আমি তো কিছু দেখলাম না। তো আমি ভাইকে বললাম না ভাই আমি দেখছি, আমি 100% শিওর ভাই, আমি আপনার মানে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই এরকম আমার সামনে দিয়ে ওই কুকুরটাই গেছে আমার। তো ভাই বলতেছে আসলে শাহিন মানে চলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমরা হলের দিকে যাই। তো ভাই আমাকে সাথে করে হলের দিকে নিয়ে গেছিল এবং পরবর্তীতে এই ভাই থেকেই হচ্ছে আমাদের যে হলের যে ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের কাছে নিয়ে আমাকে আর কি ঝাড়ফুঁক করেছিল। তারপরেও রাসেল ভাই ওটার জন্য আমার গায়ে জ্বর বা এটা সেটা মানে খুব ভয় পেয়েছিল আর কি। তো এখনো পর্যন্ত ওই জায়গাটা আমার কাছে খুব ভয়ঙ্করই লাগে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এখন যেটা করব সরাসরি আমাদের আবারও প্রথম অতিথির কাছে ফিরে যাব, তার দ্বিতীয় আরেকটা ঘটনা তার কাছ থেকে শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি দ্বিতীয় ঘটনাটি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। ওকে জি, ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি ঢাকা মিরপুর থেকে। তো রাসেল ভাই আমি এটা কি আমার ভাগ্নির সাথে মেজ ভাগ্নির সাথে ঘটনাটা? জি ঠিক আছে রাসেল ভাই, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমার বড় আপার যে মেজ মেয়ে
ওর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা রাসেল ভাই। জি। ওর বয়স যখন 5 থেকে 6 বছর হবে তখন আসলে ঘটনাটা শুরু আর কি, এবং এখন পর্যন্ত মোটামুটি চলমান বলতে পারেন ঘটনাটা। তো রাসেল ভাই, আমার নানা বাড়ি মাদারীপুরে, আপনি জানেন যেহেতু, তো মাদারীপুর জেলার আঙ্গুরকাটা নামক গ্রামে হলো আমার নানা বাড়ি। তো আমার ছোট মামার বিয়ের জন্য আমরা 2009 কিংবা 10 আর কি রাসেল ভাই, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, তো আমরা সব পরিবারের সবাই আর কি যাই আমার ছোট মামার বিয়ে। তো আমার ভাগ্নি সবাই যায় আর কি সাথে। তো রাসেল ভাই, যেহেতু বিয়ে বাড়ি রাসেল ভাই, তো ওটা আনন্দ আর কি, আনন্দ বিয়ের আগের দিন মানে বলতেই তো পারেন যে শুরু এবং শেষের 7-8 দিন মোটামুটি খুবই জাঁকজমক থাকে আর কি মোটামুটি। জি। তো যেহেতু সবাই যাই আমরা, আরো কাজিন টাজিন সবাই আছে, তো রাসেল ভাই বিয়ের ঠিক আগের দিন আমার নানা বাড়ির ঠিক সামনে একটা বট গাছ আছে রাসেল ভাই, যেটা কত বছর বয়স হবে, অ্যারাউন্ড 110 বছর হতে পারে, আর বেশি হতে পারে রাসেল ভাই। ঠিক ওইটা সামনে আসলে একটা পুকুর রাসেল ভাই, যেখানে ওই গ্রামের সবাই গোসল টোসল করে আর কি। পাশে আবার নদী আছে রাসেল ভাই, পদ্মা নদী আছে। তো আমি আসলে আমার যে কাজিনরা ছিল সমবয়সী, তারা সবাই মিলে আমরা চলে যাই আসলে নদীতে গোসল করার জন্য, এবং বাড়ির যে মহিলারা ছিল তারা সবাই আর কি ওই পুকুরে গোসল করার জন্য যায় আর কি, দুপুরে ঠিক আগদা ধরেন ভর দুপুর বেলা যেটাকে বলে রাসেল ভাই, অ্যারাউন্ড 12:30 থেকে 1টার মতো আর কি। তো আমার ওই যে ছোট ভাগ্নি ওরাও যায়, মেজো ভাগ্নি, আমার বড় ভাগ্নি, দুইটা ভাগ্নি ছিল তখন, তো ওরা ওদেরও নিয়ে যায়। তো আমার আম্মা যায়, আমার খালামণিরা যায় সবাই গোসল টোসল করার জন্য। তো যাওয়ার পরে রাসেল ভাই যেটা হয়, মানে আমার আম্মা সবাই মাঝামাঝি একটা পুকুরের মধ্যে নেমে গোসল করতেছিল, আর আমার ওই যে ভাগ্নিটা ছিল মেজো, ও হলো ঠিক পুকুরের কর্নার রাসেল ভাই, 2 হাত পা সামনের দিকে ছড়ায় দিয়ে বসে বসে পানিতে খেলতেছিল। ছোট বাচ্চা যেহেতু, আর শহরের বাচ্চা, তো পানি পেয়ে খুবই আর কি আনন্দিত আর কি, সে খেলতেছিল। আস্তে আস্তে সে মানে শুয়ে আর কি, শুয়ে যেটাকে বলে ঘাপ শুয়ে আর কি, সে পানির মধ্যে পা গুলো নাড়াচাড়া করতেছিল। তো পাশেই আর কি ঘাটে ওই পারে আমার বড় ভাই এবং আমার বড় ভাই এবং তার যে সমবয়সী কাজিন যারা ছিল তারা গল্প করতেছিল, আর খালামণিরা আমার গোসল করতেছিল। তো একটা পর্যায়ে রাসেল ভাই আম্মা যেটা খেয়াল করে যে আমার ভাগ্নি ওই পানির মধ্যে তার পা মানে ছটফট করতেছে, মানে ঝাঁপাচ্ছে আর কি এক কথা যেটা, আর হাত দিয়ে করতেছে, মনে হচ্ছে সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই তার মুখে আবার হাসি, মানে সে মনে হচ্ছে খেলতেছে, তাকে মানে এইরকম মানে অ্যারাউন্ড 5 ফিটের মধ্যে 2 বার যখন ফলো করে রাসেল ভাই, তখন আসলে আমার আম্মা বুঝতে পারে, মনে হয় যে মানে একটু অস্বাভাবিক মনে হয় আমার আম্মার কাছে, সে তাকে মনে হচ্ছিল আস্তে আস্তে পানির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমার আম্মা যখন বুঝতে পারে রাসেল ভাই, তখন আমার আম্মা চিৎকার দেওয়ার পরে আমার যে বড় ভাই পাশে দাঁড়ানো ছিল, সে মানে দৌড়ে গিয়ে ওকে ওঠানোর জন্য, টেনে ওঠানোর জন্য ট্রাই করে রাসেল ভাই। তো 5-6 বছরের একটা বাচ্চা আসলে, খুব স্বাস্থ্য খুবই কম ওর, তো খুব বড় জোর মনে হয় যে 12-15 কেজি ওজন হতে পারে রাসেল ভাই সর্বোচ্চ আর কি। তো আমার ভাইয়া তো মানে ওকে উঁচু করতে পারতেছিল না রাসেল ভাই, আর ওর মুখগুলো বাঁকা হয়ে মানে মানে ডান দিক বাম দিক বাঁকা হয়ে যাচ্ছিল, কোনো কথা বলতেছিল না, এবং ওর সারা শরীর একদম ঠান্ডা। তো মানে চিন্তা করলে হয়তো পানি তখন ছিল এই জন্য ঠান্ডা হইতে পারে, কিন্তু ওই বাঁকা মুখটুক বাঁকা হয়ে যাচ্ছে, এবং ওর দৃষ্টিটা ছিল রাসেল ভাই মানে একটা দিকে আকাশের দিকে, মানে দৃষ্টি ছিল একটা, এবং ওর কোনো কথা বলতেছিল মানে কোনো কিছু কোনো সাউন্ড করতেছিল না, শুধু মুখে মনে হচ্ছে বাঁকা হচ্ছে কিন্তু মুখে হাসি আছে। তো ধরাধরি করে বাসায় নিয়ে যায় রাসেল ভাই। এরপরে আমার যে বড় খালু ছিলেন ওইখানে, উনি আল্লাহ একজন লোক, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটু ঝাড়ফুঁক করে, এরপরে মোটামুটি স্বাভাবিক হয় রাসেল ভাই। এরপরে আমরা বিয়ে শেষ করে ঢাকাতে চলে আসি সবাই। এরপর থেকে রাসেল ভাই কন্টিনিউ যেটা শুরু হয়, অ্যারাউন্ড মাসের মধ্যে 4 বার 5 বার বা বেশিও হতো কমও হতো, ওর হঠাৎ করে দেখা গেছে রাসেল ভাই ও খেলতেছে বা পড়তেছে যাই করতেছে, হঠাৎ করে রাসেল ভাই ওর একদম সারা শরীর, মানে শুধু এতটুকু বলতে পারতো রাসেল ভাই যে আমার সারা শরীর ঝিনঝি করতেছে। এটা বলার পর রাসেল ভাই আর কিছু বলতে পারতো না, সে মানে আপনার অবশ্যের মতো হয়ে যেত, পড়ে যেত। তো আর ওর হাত পা গুলো একদম ঠান্ডা হয়ে যেত রাসেল ভাই, এটা হইতো রাসেল ভাই। তারপরে ওকে দেখেছে ওই টাইমগুলোতে তেল দিয়ে কোনো কিছু হইতো না রাসেল ভাই, কিন্তু যখন ওই সূরা পড়ে, কোরআন থেকে সূরাগুলো পড়ে ওকে একটু ঝাড়ফুঁক দেওয়া হতো, তারপরে মোটামুটি স্বাভাবিক হয়ে আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে আবার মোটামুটি স্বাভাবিক হতো। পরবর্তী আর রাসেল ভাই বলতে পারতাম না রাসেল ভাই কি সমস্যা হয়েছে, জিজ্ঞেস করতাম যে আমি এরকম আমার সামনে অনেকবার করছে রাসেল ভাই, জিজ্ঞেস করতাম মামা তোমার কি সমস্যা হয়েছে, তো বলতাম আমার কিছু হয় নাই। কি হয়েছে, আমার তো কিছু হয়নি, ছোট বাচ্চা। তো এটা চলতে থাকে রাসেল ভাই। তো একটা পর্যায়ে রাসেল ভাই তার মোটামুটি 7-8 মাস, প্রথম 1 বছর রাসেল ভাই সত্যি কথা বলতে আমরা বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যাই, এবং সব ধরনের টেস্ট গুলোই করা হয় রাসেল ভাই, কিন্তু আসলে ওর কোনো রোগ আইডেন্টিফাই করতে পারে না কোনো ডক্টরই, বা রিপোর্টেও কোনো মানে সব রিপোর্টগুলোই নর্মাল থাকে। আচ্ছা। তো তখন আসলে এগুলো পাশাপাশি লোকজন শুনতে একজন পরে বলে যে আসলে এই ঘটনা ওর ব্যাপারটা আসলে তো মনে হয় ডক্টরের কোনো চিকিৎসা নাই, তো মনে হয় ওকে আসলে কোনো কবিরাজ টবিরাজ দেখালে ভালো হবে।
এটা শোনার পর রাসেল ভাই আমার আম্মা খোঁজ খবর নিতে থাকে, আব্বা আম্মা। তো আমার আপা এরপরে ওর যে ফুপু আছে রাসেল ভাই, আমার ভাগ্নে যে ফুপু, উনি খবর দেয়, ওনার বাসা টঙ্গী কলেজ গেটে। তো উনি খবর দেয় যে আপনার কোনাবাড়িতে একজন মহিলা আছে যিনি আসলে এই ধরনের ট্রিটমেন্ট করে রাসেল ভাই। তো এই যেহেতু অ্যাড্রেস দেওয়ার পরে আমার আম্মা, আমার বড় আপা, ছোট বোন সবাই মিলে আর কি, আমার বড় ভাইয়া ছিল, তো ওনারা বিকাল 3টার পরে আর কি রাসেল ভাই খাবার দাবার সেরে তারপরে রওনা হয় আর কি ওকে নিয়ে। যেহেতু আমার বাসা আপনার আগারগা তালতলাতে রাসেল ভাই, তো যেতে যেতে তাদের গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে রাসেল ভাই বাসে ছিল রাসেল, হঠাৎ করে মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা বা ঝড় হওয়ার কোনো সম্ভাবনা ছিল না রাসেল ভাই, যেহেতু স্বাভাবিক দিকে রওনা হয়। তো হঠাৎ করে গাজীপুর পার হওয়ার পরে রাসেল ভাই মানে প্রচন্ড ঝড় শুরু হয় রাসেল ভাই, এবং গাড়িটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে, যে কারণে মানে কোনো কারণে আর ওনাকে দেখানো হয়নি রাসেল ভাই, ব্যাক করে চলে আসতে হয়। তো আসার পর রাসেল ভাই এরকমই চলতে থাকে রাসেল ভাই, মাঝে মাঝে এরকম হয়। তো এরপরে আবার আমাদের ওই তালতলা মোল্লাপাড়ার একজন মুচি ছিলেন রাসেল ভাই, যার বয়স অনেক আগের, হ্যাঁ মানে অনেক পুরনো মুচি না উনি? হ্যাঁ, খুব বেশি বয়স না রাসেল ভাই, 35-40 বছর বয়স। 7-8 বছরের বললেন আপনি? হ্যাঁ, 8-9 বছরের। হ্যাঁ। তো তখন ওনার বয়স অ্যারাউন্ড 35 থেকে বা 40 বছরের মধ্যে হবে আর কি, মোটামুটি মানে একদম বয়স্ক না, ইয়ংই বলতে পারেন, ভালো স্বাস্থ্যগ্রস্ত। তো তাকে দেখানো হয় রাসেল ভাই। তো সে বলে যে আপনি ঠিক আছে মঙ্গলবারে আসেন। তো মঙ্গলবারে যাওয়ার পর রাসেল ভাই, সে হিন্দু ছিল রাসেল ভাই, বলে রাখি আপনাকে। তো সে যেটা বলে রাসেল ভাই, মঙ্গলবার যাওয়ার পরে আমার আম্মাকে বলে যে ওকে তো আসলে ওর উপরে আসর করে নাই, কিন্তু ওরে দূর থেকে দৃষ্টি করে, এরকম একটা কথা বলে যে দূর থেকে যে ইয়েটা আছে মানে জিনটা আছে সে দৃষ্টি করে। তো আমি তাকে যখন দেখলাম, আমি যেটা দেখলাম সে আপনার ধান খেতের মাঝখানে যে আইলগুলো থাকে রাসেল ভাই, সেটার মাঝখান দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে, এবং সে খুবই স্বাস্থ্যবান একজন জিন, এবং তার মাথা ছিল না রাসেল ভাই, তার বুকের মাঝখানে একটা চোখ। আচ্ছা। সে হেঁটে যায় এই অবস্থায়, এবং সে খুবই শক্তিশালী। তাকে ওর এটা ট্রিটমেন্ট করতে হলে মানে আমার যেটা মনে আছে রাসেল ভাই, তাকে আমার আম্মাকে বলে যে আপনার পূর্ণিমা রাত যেটা, এরকম একটা দিনে তাকে ট্রিটমেন্ট করাতে হবে আর কি। তো এরপর রাসেল ভাই আসলে আল্লাহ ভালো জানে, মানে আর ট্রিটমেন্টটা সে করতে পারেনি রাসেল ভাই। মানে যে ডেটটা দেয় তার 2-3 দিন আগেই সে লোকটা মারা যায় রাসেল ভাই, যেহেতু স্বাভাবিক মৃত্যু মানে চিন্তা করা যায় তো নর্মালি মরতেও পারে, বাট সে আগে পরে মরতে পারতো রাসেল ভাই, মানে ওই টাইমটা থেকে কেন মরতে হবে রাসেল ভাই, এটা আমরা ইয়ে করিনি, ধারণা করে নিই আর কি। তখন আমরা এটা বুঝিনি রাসেল ভাই, বাট পরবর্তী যখন আমরা ধারণা করতে পারি তখন হলো রাসেল ভাই আমাদের আগারগা আপনার আইডিভি ভবনের পাশে একটা পুরাতন কবরস্থান আছে রাসেল ভাই, এখানকার যে মসজিদ আছেন, এখানকার একজন হুজুর ছিলেন আর কি, খুবই উনি মানে ফরেস্টগার লোক, যিনি তার বয়স ছিল অলমোস্ট 90 থেকে 100 এর মতো আর কি, খুবই নাম করা রাসেল ভাই। তো ওনার পাওয়ার পর ওনার কাছে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি নেয়। তো ওকে আগে না নিয়ে আমার আম্মা আর আমার বড় ভাইয়া যায় আর কি ওনার সাথে কথা বলার জন্য। বলার পর উনি বলে ঠিক আছে, তাহলে আপনি একটা ডেট দেয় যে অমুক দিন আসেন, 5-6 দিন মানে সপ্তাহের শনি বা রোববারের দিকে আমার আম্মা গিয়েছিল। তো বলে যে শেষ দিকে আর কি, সপ্তাহের শেষ দিকে করে নিয়ে আসার জন্য সে ট্রিটমেন্ট করবে। তো রাসেল ভাই মানে আল্লাহ হয়তো সহায় ছিলেন না, উনিও আর কি রাসেল ভাই ট্রিটমেন্টটা করতে পারে না, উনিও আসলে রাসেল ভাই মারা যায় ঠিক তার 2 দিন আগে আর কি, যে কোনো ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না। ওকে। তো কন্টিনিউ আমার ভাগ্নের ইয়েটা চলতে থাকে রাসেল ভাই। এরপরে আপনার লাস্ট যেটা হয় রাসেল ভাই, এটা চলতেছিল, তো এটা আলোচনা বিভিন্ন জায়গায় করতেছিল। তো আমার আব্বা আপনার সে একজনের যে মানে পীর, আমার আব্বার যে পীর আছেন উনি দোহারের আর কি, তো ওনার ছেলের মাধ্যমে একটা ট্রিটমেন্টের ইয়ে নেয় আর কি, যেটা ট্রিটমেন্টটা ছিল আমার রাসেল ভাই যে আপনার মাঝরা যেটাকে বলে 2টা থেকে 3টার মধ্যে, 3 রাস্তার মোড়ের মধ্যে আপনার মাটির কলস যে আছে রাসেল ভাই, ওটার মধ্যে আপনার 7টা নদীর মানে 7 ঘাটের পানি আর কি, যেটাকে বলে 7 ঘাটের পানি, 7 ঘাটের পানি থাকবে। এবং আপনার ওই হাড়ি ভাঙার যে আপনার তলা থাকে না রাসেল ভাই, বা আপনার হাড়িগুলোর যে তলাটা থাকে ওই তলা লাগবে, উপরের মানসার বা যেটাই বলে ওইটার তলাটা লাগবে। এবং আপনার আরো অনেক জিনিসপত্রগুলো যেগুলোর পুরোপুরি খেয়াল নাই যেগুলোর নাম আমার। তো এটা ওই হাড়িটা ভাঙতে হবে রাসেল, এবং খাবার দাবারও দিতে হবে, ভোগ যেটাকে বলা হয় ভোগ টাইপের 3 রাস্তার মোড়ে দিতে হবে অমুক টাইমে, এবং পিছন দিকে ঘুরে চলে আসতে হবে এটা দিয়ে। তো এটা করতে বলে তারা। এরপরে রাসেল ভাই আমার আব্বা ওই কাজটা করে আর কি, আমাদের ঢাকাতেই এখানেই করা হয়। এটার পর থেকে রাসেল ভাই ওর মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে রাসেল ভাই। আর এখন ওর মানে ক্লাস 9-এ পড়ে, মানে 7 পর্যন্ত লাগাতার হচ্ছিল রাসেল ভাই,
এটা 7-এ ওঠার পরে এইটা কাজটা করা হয় আর কি, করার পর থেকে এখন মোটামুটি স্বাভাবিক এখন হয়, কিন্তু খুবই কম রাসেল ভাই, ওকে, একটু মানে নর্মাল হয়েছে এখন, অনেকটাই ভালো আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আপনাদের এই পর্যন্ত ঘটনা যা শুনলেন তা ভালো লেগেছে।